রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা পর্ব 9। উপরে গাড়ি বারান্দায় একটা টেবিলে শুভ্র কাপড় পাতা, টেবিল ঘেরিয়া চৌকি সাজানো। রেলিংয়ের বাহিরে কার্নিশের উপরে ছোট ছোট টবে পাতাবাহার এবং ফুলের গাছ। বারান্দার উপর হইতে রাস্তার ধারের শিরীষ ও কৃষ্ণচূড়া গাছের বর্ষা জলধৌত পল্লবিত চিক্কণতা দেখা যাইতেছে। সূর্য তখনও অস্ত যায় নাই। পশ্চিম আকাশ হইতে ম্লান রৌদ্র সোজা হইয়া বারান্দার এক প্রান্তে আসিয়া পড়িয়াছে। ছাতে তখন কেহ ছিল না। একটু পরেই সতীশ সাদা কালোর ওয়াওয়ালা এক ছোট কুকুর সঙ্গে লইয়া আসিয়া উপস্থিত হইল। তাহার নাম খুদে। এই কুকুরের যত রকম বিদ্যা ছিল সতীশ তাহা বিনয়কে দেখাইয়া দিল। সে এক পা তুলিয়া সেলাম করিল, মাথা মাটিতে ঠেকাইয়া প্রণাম করিল। একখণ্ড বিস্কুট দেখাইতেই লেজের উপর বসিয়া দুই পা জড়ো করিয়া ভিক্ষা চাহিল। এই রূপে খুদে যে খ্যাতি অর্জন করিল, সতীশই তাহা আত্মসাৎ করিয়া গর্ব অনুভব করিল। এই যশলাভে খুদের লেশমাত্র উৎসাহ ছিল না। বস্তুত যশের চেয়ে বিস্কুটটাকে সে ঢের বেশি সত্য বলিয়া গণ্য করিয়াছিল। কোনো একটা ঘর হইতে মাঝে মাঝে মেয়েদের গলার খিলখিল হাসি ও কৌতুকের কণ্ঠস্বর এবং তাহার সঙ্গে একজন পুরুষের গলাও শোনা যাইতেছিল। এই অপর্যাপ্ত হাস্য কৌতুকের শব্দে বিনয়ের মনের মধ্যে একটা অপূর্ব মিষ্টতার সঙ্গে সঙ্গে একটা যেন ঈর্ষার বেদনা বহন করিয়া আনিল। ঘরের ভিতরে মেয়েদের গলার এই আনন্দের কলধ্বনি বয়স হওয়া অবধি সে এমন করিয়া কখনো শুনে নাই। এই আনন্দের মাধুর্য তাহার কাছে উচ্ছ্বসিত হইতেছে, অথচ সে ইহা হইতে এত দূরে। সতীশ তাহার কানের কাছে কি বলিতেছিল, বিনয় তাহা মন দিয়া শুনিতেই পারিল না। পরেশবাবুর স্ত্রী তাহার 3 মেয়েকে সঙ্গে করিয়া ছাতে আসিলেন। সঙ্গে একজন যুবক আসিল, সে তাহাদের দূর আত্মীয়। পরেশবাবুর স্ত্রীর নাম বরদা সুন্দরী। তাহার বয়স অল্প নহে, কিন্তু দেখিলেই বোঝা যায় যে বিশেষ যত্ন করিয়া সাজ করিয়া আসিয়াছেন। বড় বয়স পর্যন্ত পাড়াগেঁ মেয়ের মতো কাটাইয়া হঠাৎ এক সময় হইতে আধুনিক কালের সঙ্গে সমান বেগে চলিবার জন্য ব্যস্ত হইয়া পড়িয়াছেন। সেই জন্যই তাহার সিল্কের শাড়ি বেশ খসখস এবং উঁচু গোড়ালির জুতা বেশি খটখট শব্দ করে। পৃথিবীতে কোন জিনিসটা ব্রাহ্ম এবং কোনটা অব্রাহ্ম তাহারই ভেদ লইয়া তিনি সর্বদাই অত্যন্ত সতর্ক হইয়া থাকেন। সেই জন্যই রাধারানীর নাম পরিবর্তন করিয়া তিনি সুচরিতা রাখিয়াছেন। কোনো এক সম্পর্কে তাহার এক শ্বশুর বহুদিন পরে বিদেশের কর্মস্থান হইতে ফিরিয়া আসিয়া তাহাদিগকে জামাই ষষ্ঠী পাঠাইয়াছিলেন। পরেশবাবু তখন কর্ম উপলক্ষে অনুপস্থিত ছিলেন। বরদা সুন্দরী এই জামাই ষষ্ঠীর উপহার সমস্ত ফেরত পাঠাইয়াছিলেন। তিনি এ সকল ব্যাপারকে কুসংস্কার ও পৌত্তলিকতার অঙ্গ বলিয়া জ্ঞান করেন। মেয়েদের পায়ে মোজা দেওয়াকে এবং টুপি পরিয়া বাহিরে যাওয়াকে তিনি এমনভাবে দেখেন যেন তাহাও ব্রাহ্ম সমাজের ধর্মমতের একটা অঙ্গ। কোনো ব্রাহ্ম পরিবারে মাটিতে আসন পাতিয়া খাইতে দেখিয়া তিনি আশঙ্কা প্রকাশ করিয়াছিলেন যে আজকাল ব্রাহ্ম সমাজ পৌত্তলিকতার অভিমুখে পিছায়া পড়িতেছে। তাহার বড় মেয়ের নাম লাবণ্য। সে মোটাসোটা, হাসি খুশি, লোকের সঙ্গ এবং গল্পগুজব ভালোবাসে। মুখটি গোলগাল, চোখ দুটি বড়, বর্ণ উজ্জ্বল শ্যাম। বেশভূষার ব্যাপারে সে স্বভাবতই কিছু ঢিলা, কিন্তু এ সম্বন্ধে তাহার মাতার শাসনে তাহাকে চলিতে হয়। উঁচু গোড়ালির জুতা পরিতে সে সুবিধা বোধ করে না, তবু না পরিয়া উপায় নাই। বিকালে সাজ করিবার সময় মা স্বহস্তে তাহার মুখে পাউডার ও 2 গালে রং লাগাইয়া দেন। একটু মোটা বলিয়া বরদা সুন্দরী তাহার জামা এমনি আঁট করিয়া তৈরি করিয়াছেন যে লাবণ্য যখন সাজিয়া বাহির হইয়া আসে তখন মনে হয় যেন তাহাকে পাটের বস্তার মতো কলে চাপ দিয়া আঁটিয়া বাঁধা হইয়াছে। মেজো মেয়ের নাম ললিতা। সে বড় মেয়ের বিপরীত বলিলেই হয়। তাহার দিদির চেয়ে সে মাথায় লম্বা, রোগা, রং আর একটু কালো, কথাবার্তা বেশি কয় না। সে আপনার নিয়মে চলে, ইচ্ছা করিলে কড়া কড়া কথা শুনাইয়া দিতে পারে। বরদা সুন্দরী তাহাকে মনে মনে ভয় করেন, সহজে তাহাকে ক্ষুব্ধ করিয়া তুলিতে সাহস করেন না। ছোট লীলা, তাহার বয়স বছর 10 হইবে।
সে দৌড়ঝাঁপ উপদ্রব করিতে মজবুত। সতীশের সঙ্গে তাহার ঠেলাঠেলি মারামারি সর্বদাই চলে। বিশেষত ক্ষুদে নামধারী কুকুরটার সত্ত্বাধিকার লইয়া উভয়ের মধ্যে আজ পর্যন্ত কোনো মীমাংসা হয় নাই। কুকুরের নিজের মত লইলে সে বোধ হয় উভয়ের মধ্যে কাহাকেও প্রভুরূপে নির্বাচন করিত না। তবু দুজনের মধ্যে সে বোধ করি সতীশকে কিঞ্চিত পছন্দ করে, কারণ লীলার আদরের বেগ সংবরণ করা এই ছোট জন্তুটার পক্ষে সহজ ছিল না। বালিকার আদরের চেয়ে বালকের শাসন তাহার কাছে অপেক্ষাকৃত সুসহ ছিল। বরদা সুন্দরী আসিতেই বিনয় উঠিয়া দাঁড়াইয়া অবনত হইয়া তাহাকে প্রণাম করিল। পরেশবাবু কহিলেন, এরই বাড়িতে সেদিন আমরা। বরদা কহিলেন, ওহ, বড় উপকার করেছেন, আপনি আমাদের অনেক ধন্যবাদ জানবেন। শুনিয়া বিনয় এত সংকুচিত হইয়া গেল যে ঠিকমতো উত্তর দিতে পারিল না। মেয়েদের সঙ্গে যে যুবকটি আসিয়াছিল তাহার সঙ্গেও বিনয়ের আলাপ হইয়া গেল। তাহার নাম সুধীর। সে কলেজে BA পড়ে। চেহারাটি প্রিয়দর্শন, রং গৌর, চোখে চশমা, অল্প গোঁফের রেখা উঠিয়াছে, ভাবখানা অত্যন্ত চঞ্চল। সে এক দণ্ড বসিয়া থাকিতে চায় না, একটা কিছু করিবার জন্য ব্যস্ত। সর্বদাই মেয়েদের সঙ্গে ঠাট্টা করিয়া বিরক্ত করিয়া তাহাদিগকে অস্থির করিয়া রাখিয়াছে। মেয়েরাও তাহার প্রতি কেবলই তর্জন করিতেছে, কিন্তু সুধীরকে নহিলে তাহাদের কোনো মতেই চলে না। সার্কাস দেখিতে, জুওলজিক্যাল গার্ডেনে লইয়া যাইতে, কোনো শখের জিনিস কিনিয়া আনিতে সুধীর সর্বদাই প্রস্তুত। মেয়েদের সঙ্গে সুধীরের অসংকোচ হৃদ্যতার ভাব বিনয়ের কাছে অত্যন্ত নূতন এবং বিস্ময়কর ঠেকিল। প্রথমটা সে এইরূপ ব্যবহারকে মনে মনে নিন্দাই করিল, কিন্তু সেই নিন্দার সঙ্গে একটু যেন ঈর্ষার ভাব মিশিতে লাগিল। বরদা সুন্দরী কহিলেন, মনে হচ্ছে আপনাকে যেন 2-1বার সমাজে দেখেছি। বিনয়ের মনে হইল যেন তাহার কি একটা অপরাধ ধরা পড়িল। সে অনাবশ্যক লজ্জা প্রকাশ করিয়া কহিল, হ্যাঁ, আমি কেশববাবুর বক্তৃতা শুনতে মাঝে মাঝে যাই। বরদা সুন্দরী জিজ্ঞাসা করিলেন, আপনি বুঝি কলেজে পড়ছেন? বিনয় কহিল, না, এখন আর কলেজে পড়ি নে। বরদা কহিলেন, আপনি কলেজে কত দূর পর্যন্ত পড়েছেন? বিনয় কহিল, MA পাস করেছি। শুনিয়া এই বালকের মতো চেহারা যুবকের প্রতি বরদা সুন্দরীর শ্রদ্ধা হইল। তিনি নিঃশ্বাস ফেলিয়া পরেশের দিকে চাহিয়া কহিলেন, আমার মনু যদি থাকতো তবে সেও এতদিনে MA পাস করে বের হতো। বরদার প্রথম সন্তান মনোরঞ্জন 9 বছর বয়সে মারা গেছে। যে কোনো যুবক কোনো বড় পাস করিয়াছে বা বড় পদ পাইয়াছে, ভালো বই লিখিয়াছে বা কোনো ভালো কাজ করিয়াছে শোনেন, বরদার তখনই মনে হয় মনু বাঁচিয়া থাকিলে তাহার দ্বারাও ঠিক এইগুলি ঘটিত। যাহা হোক, সে যখন নাই তখন বর্তমানে জনসমাজে তাহার মেয়ে 3টির গুণ প্রচারই বরদা সুন্দরীর একটা বিশেষ কর্তব্যের মধ্যে ছিল। তাহার মেয়েরা যে খুব পড়াশোনা করিতেছে এ কথা বরদা বিশেষ করিয়া বিনয়কে জানাইলেন। মেম তাহার মেয়েদের বুদ্ধি ও গুণপনা সম্বন্ধে কবে কি বলিয়াছিল তাহাও বিনয়ের অগোচর রহিল না। যখন মেয়ে স্কুলে প্রাইজ দিবার সময় লেফটেন্যান্ট গভর্নর এবং তাহার স্ত্রী আসিয়াছিলেন, তখন তাহাদিগকে তোড়া দিবার জন্য স্কুলের সমস্ত মেয়েদের মধ্যে লাবণ্যকেই বিশেষ করিয়া বাছিয়া লওয়া হইয়াছিল এবং গভর্নরের স্ত্রী লাবণ্যকে উৎসাহজনক কি একটা মিষ্টবাক্য বলিয়াছিলেন, তাহাও বিনয় শুনিল। অবশেষে বরদা লাবণ্যকে বলিলেন, যে সেলাইটার জন্যে তুমি প্রাইজ পেয়েছিলে সেইটা নিয়ে এসো তো মা। একটা পশমের সেলাই করা টিয়া পাখির মূর্তি এই বাড়ির আত্মীয় বন্ধুদের নিকট বিখ্যাত হইয়া উঠিয়াছিল। মেমের সহযোগিতায় এই জিনিসটা লাবণ্য অনেক দিন হইল রচনা করিয়াছিল। এই রচনায় লাবণ্যের নিজের কৃতিত্ব যে খুব বেশি ছিল তাহাও নহে, কিন্তু নূতন আলাপি মাত্রকেই এটা দেখাইতে হইবে সেটা ধরা কথা। পরেশ প্রথম আপত্তি করিতেন, কিন্তু সম্পূর্ণ নিষ্ফল জানিয়া এখন আর আপত্তিও করেন না। এই পশমের টিয়া পাখির রচনা নৈপুণ্য লইয়া যখন বিনয় 2 চক্ষু বিস্ময়ে বিস্ফারিত করিয়াছে,
তখন বেহারা আসিয়া একখানি চিঠি পরেশের হাতে দিল। চিঠি পড়িয়া পরেশ প্রফুল্ল হইয়া উঠিলেন, কহিলেন, হে বাবুকে উপরে নিয়ে আয়। বরদা জিজ্ঞাসা করিলেন, কে? পরেশ কহিলেন, আমার ছেলেবেলাকার বন্ধু কৃষ্ণদয়াল, তাহার ছেলেকে আমাদের সঙ্গে পরিচয় করবার জন্যে পাঠিয়েছেন। হঠাৎ বিনয়ের হৃৎপিণ্ড লাফাইয়া উঠিল এবং তাহার মুখ বিবর্ণ হইয়া গেল। তাহার পরক্ষণেই সে হাত মুঠা করিয়া বেশ একটু শক্ত হইয়া বসিল, যেন কোনো প্রতিকূল পক্ষের বিরুদ্ধে সে নিজেকে দৃঢ় রাখিবার জন্য প্রস্তুত করিয়া লইল। গোরা যে এই পরিবারের লোকদিগকে অশ্রদ্ধার সহিত দেখিবে ও বিচার করিবে, ইহা আগে হইতেই বিনয়কে যেন কিছু উত্তেজিত করিয়া তুলিল।